আজকের গল্পটা শুরু করার আগেই বলে নেই, গল্পটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হলে আমার কাছে ওষুধ কেনার দাবি করতে পারবেন না। ভিডিওটা শুরু হতেই আপনি মাথায় হাত রেখে ভাবতে বাধ্য হবেন যে এরা কি করছে আর আমি কি দেখছি। মুভিটার নাম ভার্জিন টেরিটরি। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন দুষ্টুমি কিন্তু প্রতিটা সিনে সিনে। তাহলে চলুন আর স্কিপ না করে একদম জমজমাট একটা পাগলামির গল্প রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই টিন্ডারো নামের এক অদ্ভুত চরিত্রের সাথে। টিন্ডারো আসলে একজন শিল্পী যে ছবি আঁকতে খুব ভালোবাসে। সে বিশেষ করে পশু পাখি, দেবদূত আর সন্ন্যাসীদের ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু জানেন, সে কিন্তু জন্মগতভাবে শিল্পী ছিল না। আগে সে ছিল একজন চোর। চুরির দায়ে ধরা পড়ার ভয়ে আর সম্মানের কথা চিন্তা করে সে সিদ্ধান্ত নেয় যে সে আর চুরি করবে না, বরং তুলি হাতে তুলে নেবে। কিন্তু তার কপাল খারাপ। ইতালিতে তখন প্লেগ মহামারী বা ব্ল্যাক ডেথ এসে হাজির। মানুষজন ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে। এই টিন্ডারই আমাদের গল্পের অনেকটা অংশ জুড়ে থাকবে এবং সেই আমাদের এই আজব দুনিয়ার খোঁজ দেবে। টিন্ডারও আমাদের পরিচয় করিয়ে দেয় লরেনজো নামের আরেক যুবকের সাথে। লরেনজো ছেলেটা খুবই হ্যান্ডসাম, অনেকটা হিরোদের মতো, কিন্তু তার কপালটা বড্ড খারাপ। সে জোয়ায় বাজি ধরতে খুব ওস্তাদ, কিন্তু জেরবিনো নামের এক খলনায়কের কাছে সে তাস খেলায় বাজেভাবে হেরে যায়। জেরবিনো লোকটা যেমন ধরত তেমনই শয়তান। লরেনজো যখন তাস খেলায় হেরে যায় তখন জেরবিনো তার সবকিছু কেড়ে নিতে চায়। লরেনজো তো ভয়ে অস্থির। সে জেরবিনোর হাত থেকে বাঁচার জন্য দে দৌড়। জেরবিনো তার দলবল নিয়ে লরেনজোকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লরেনজো পালাতেও খুব পটু। সে নিজেকে স্কেপ আর্টিস্ট বা পলায়ন বিদ্যায় পারদর্শী বলে দাবি করে। দৌড়াতে দৌড়াতে সে জেরবিনোকে চ্যালেঞ্জ করে বলে যে তুমি আমাকে জীবনেও ধরতে পারবে না। ভাবুন একবার, গুন্ডারা পেছনে তাড়া করছে আর সে কিনা উল্টো তাদেরই ভেঙচি কাটছে। আসলে লরেনজোর এই বেপরোয়া হওয়া ব্যাপারটার পিছনে আরেকটা কারণ আছে। সে প্যাম্পেনিয়া নামের এক ধনী আর সুন্দরী মেয়েকে ভালোবাসে। প্যাম্পেনিয়া শহরের অন্যতম সুন্দরী মেয়ে, কিন্তু তার মন পাওয়া মোটেও সহজ না। সে বেশ বিচার বিবেচনা করে চলে, কিন্তু লরেনজোর প্রেমটা একদম খাঁটি। সমস্যা হলো তাস খেলায় হেরে লরেনজোর অবস্থা এখন ভিখারির মতো। তার বন্ধুরা তাকে খবর দেয় যে জেরবিনো তার বাড়ি ঘিরে ফেলেছে। এখন আর শহরে থাকা লরেনজোর জন্য নিরাপদ না, তাই সে শহর ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। এদিকে টিন্ডারোর জীবনে এক বিপর্যয় নেমে আসে। সে খবর পায় যে তার পরিচিত একজন পাদ্রী বা প্রিস্ট মারা গেছে। এটা তার জন্য একটা দুঃসংবাদ ছিল, কারণ এই প্রিস্টের দয়ায় সে কিছু টাকা পয়সা পেত। এখন প্রিস্ট মারা যাওয়ায় তার আয়ের উৎস বন্ধ হয়ে গেল। হতাশ হয়ে টিন্ডারো নিজের মনেই বিড়বিড় করতে থাকে। তার মাথায় অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে ভাবতে শুরু করে, আচ্ছা, আমি যদি প্রিস্ট বা ফাদার হয়ে যাই তাহলে কেমন হয়। কারণ প্রিস্ট হলে টাকা পয়সা, ক্ষমতা আর তার কল্পনায় সুন্দরী নানদের আশেপাশে থাকার সুযোগ সুবিধা পাওয়া যাবে। বুঝতেই পারছেন, টিন্ডারোর মতলব খুব একটা সুবিধার না। সে আধ্যাত্মিক কারণে নয়, বরং দুনিয়াবি লোভে পড়ে প্রিস্ট হওয়ার ধান্দা করছে। এবার আসি জেরবিনোর কথায়। টিন্ডারো জেরবিনোকে বর্ণনা করে একটা ঘোড়া বা স্টেলিয়নের মতো দেখতে হিসেবে, কিন্তু লোকমুখে শোনা যায় যে জেরবিনোর নাকি আর এখন সেই ক্ষমতা নেই। অর্থাৎ সে এখন নামে মাত্রই পুরুষ। তার পুরুষত্ব বলে কিছুই বাকি নেই, কিন্তু তার লোভের কোনো শেষ নেই। প্যাম্পেনিয়া, যার কথা আগেই বলেছি, তার বাবা হঠাৎ করে মারা যান। প্যাম্পেনিয়া এখন এতিম। এই সুযোগটাই কাজে লাগাতে চাই শয়তান জেরবিনো। সে প্যাম্পেনিয়ার উপর চাপ সৃষ্টি করে তাকে বিয়ে করার জন্য। কিন্তু প্যাম্পেনিয়ার বাবা আগে থেকেই তার বিয়ে ঠিক করে রেখেছিলেন রাশিয়ার এক কাউন্টের সাথে। জেরবিনো মিথ্যা দাবি করে যে প্যাম্পেনিয়ার বাবা নাকি মৃত্যুর আগে প্যাম্পেনিয়াকে তার অর্থাৎ জেরবিনোর হাতে তুলে দেওয়ার কথা বলে গেছে, এবং প্যাম্পেনিয়ার বাবার নাকি জেরবিনোর কাছে অনেক দেনা ছিল। আসলে পুরোটাই একটা সাজানো নাটক, প্যাম্পেনিয়ার সম্পত্তি আর তাকে ভোগ করার জন্য। ওদিকে লরেনজো ঘোড়ায় চড়ে জেরবিনোর গুন্ডাদের হাত থেকে পালাচ্ছে। পালাতে পালাতে তার সাথে দেখা হয় এক শ্রমিকের। এই শ্রমিক একটা ঠেলা গাড়ি করে কিছু একটা নিয়ে যাচ্ছে। লরেনজো কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? তখন ওই শ্রমিক জানায় যে সে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে
এই মৃতদেহটা কার জানেন? এটা ছিল ব্লিডিং হার্ট মনেস্ট্রি বা মঠের মালি। কিন্তু মজার ব্যাপার হলো ওই মালি নাকি ছিল বোবা এবং কালা। মানে সে কানেও শুনতো না আর কথাও বলতে পারতো না। অন্তত সবাই তাই জানতো। এই তথ্যটাই লরেঞ্জোর মাথায় একটা বুদ্ধি ঢুকিয়ে দেয়। সে ভাবে এই মঠটা তো লুকানোর জন্য দারুণ জায়গা হতে পারে। লরেঞ্জো গুন্ডাদের হাত থেকে বাঁচতে একটা গাছে উঠে লুকায়, কিন্তু তার কপাল খারাপ। গাছের ডাল ভেঙে সে ধপাস করে নিচে পড়ে যায় এবং জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত পরিস্থিতিতে। 4জন সুন্দরী নান বা সন্ন্যাসী তাকে খুঁজে পেয়েছে। তারা তাকে দেখে ভাবছে, আরে এ তো মানুষ না, এ নিশ্চয়ই স্বর্গ থেকে পাঠানো কোনো দেবদূত। লরেঞ্জোর চেহারা, তার সুন্দর চুল আর ঠোঁট দেখে নানেরা তো একদম ফিদা। তারা নিজেদের মধ্যেই আলোচনা করতে থাকে যে এই ছেলেটা কত সুন্দর। তাদের মধ্যে একজন নান তো একটু বেশিই সাহসী। সে প্রস্তাব দেয়, চলো আমরা এর জামাকাপড় খুলি, কোথাও আঘাত লেগেছে কিনা। যেই ভাবা সেই কাজ। তারা লরেঞ্জোর শার্ট খুলে তার শরীর দেখতে শুরু করে। একজন তো তার পেটে কিসও করে ফেলে। তারপর তারা ঠোঁটে কিস করার প্ল্যান করে। মজার ব্যাপার হলো লরেঞ্জো কিন্তু তখন জ্ঞান ফিরে পেয়েছে। সে সব বুঝতেই পারছে, কিন্তু সে চুপ করে মটকা মেরে পড়ে থাকে। সে বুঝতে পারে যে যদি সে কথা বলে বা নড়াচড়া করে ওঠে তাহলে তার দেবদূত ইমেজটা নষ্ট হয়ে যাবে, আর এই সুযোগটাও হাত ছাড়া হয়ে যাবে। তাই সে চুপচাপ পড়ে থেকে সবকিছু উপভোগ করতে থাকে। একটু পরেই সেখানে মাদার সুপেরিয়র বা প্রধান নান এসে উপস্থিত হন। বাকি নানেরা তাকে উত্তেজিত হয়ে জানায় যে তারা এই ছেলেটাকে পেয়েছে, যে মনে হয় বোবা আর কালা। মাদার সুপিরিয়র এটা শুনে বেশ খুশি হন, কারণ তাদের আগের মালি মারা গেছে। এখন বাগানের কাজের জন্য নতুন লোক দরকার। আর মালি যদি বোবা আর কালা হয় তবে তো সোনাই সোহাগা, কারণ মঠের ভেতর কি হচ্ছে না হচ্ছে সেটা সে বাইরে গিয়ে কাউকে বলতে পারবে না। মাদার সুপেরিয়র সিদ্ধান্ত নেন যে লরেঞ্জোকে মঠের মালি হিসেবে রেখে দেবেন এবং তাকে গোসল করানোর জন্য পাঠিয়ে দেন। লরেঞ্জো মনে মনে ভাবে, যাক বাবা, বাঁচা গেল। জেরবিনোর হাত থেকেও বাঁচলাম, আবার থাকার জায়গাও হলো। সে ওই মৃত মালির মতো বোবা আর কালা সাজার অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লরেঞ্জো তখনও জানত না যে তার জন্য কি অপেক্ষা করছে। নানেরা যখন তাকে গোসল করাতে বা তার সেবা করতে নিয়ে আসে তখন তাদের আচরণ মোটেও কোনো সাধারণ সন্ন্যাসীদের মতো ছিল না। তারা লরেঞ্জোর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিল যে তারা তাকে নিয়ে নানা রকম দুষ্টুমি শুরু করে। লরেঞ্জো যেহেতু বোবা ও কালা, তাই নানেরা ধরে নেয় যে তার সামনে যা খুশি তাই করা যাবে। সে তো আর কাউকে বলতেও পারবে না আর প্রতিবাদও করবে না। ফলে লরেঞ্জো এক অদ্ভুত এবং তার জন্য বেশ আনন্দদায়ক পরিস্থিতির শিকার হয়। অন্যদিকে শহরে তখন প্যাম্পেনিয়ার বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। প্যাম্পেনিয়া তখন তার বান্ধবী ফিলা, এলিসা আর অন্যদের তার বিয়েতে আমন্ত্রণ জানায়। এই বিয়েটা আসলে কাউন্ট ডেরজিনস্কির সাথে হওয়ার কথা, কিন্তু জেরবিনো ঝামেলা পাকাচ্ছে। প্যাম্পেনিয়ার বান্ধবী ফিলা নিজেকে খুব পবিত্র বা ইনোসেন্ট বলে দাবি করে। সে গর্ব করে বলে যে সে এখনো তার সতীত্ব ধরে রেখেছে। এটা শুনে অ্যালিসা টিপকিনি কেটে বলে, সবার কপাল কি আর তোমার মতো ভালো হয়? পিলা মনে করে তারা প্যাম্পেনিয়ার প্রেম আর লরেঞ্জোর কথা বলছে। আসলে প্যাম্পেনিয়া কাউন্টকে বিয়ে করতে বাধ্য হলেও মনে মনে লরেঞ্জোকেই ভালোবাসে। জেরবিনো আড়ি পেতে তাদের এই সব কথাবার্তা শুনে ফেলে। সে রেগে গিয়ে মেয়েদের হুমকি দেয়, আর এই পুরো ঘটনাটা আবার আমাদের টিন্ডারও আড়াল থেকে দেখে ফেলে। টিন্ডারও আবার তার মাথার ভেতর সেই আজব কণ্ঠস্বর শুনতে পায়। সে সাহস সঞ্চয় করে আর জেরবিনোর মুখামুখি হয় এবং তাকে বলে এই পবিত্র স্থান ছেড়ে চলে যেতে। জেরবিনো তো এমনিতেই শয়তান, সে টিন্ডারোর এই অভদ্রতার শাস্তি দিতে চায়। কিন্তু টিন্ডারো হঠাৎ করেই এমন একটা প্রশ্ন করে বসে যা জেরবিনোকে চমকে দেয়। টিন্ডারো জিজ্ঞাসা করে, তুমি শেষ কবে কনফেশন বা পাপ স্বীকার করেছ? এই প্রশ্ন শুনে জেরবিনো থমকে যায়। এই ঘটনাটার পর টিন্ডারো মনে মনে ঠিক করে ফেলে যে তাকে প্রিস্ট হতেই হবে। যদি সে প্রিস্ট হতে পারে তাহলে জেরবিনোর মতো লোকেদের শায়েস্তা করা যাবে। প্যাম্পেনিয়ার বিয়ের জন্য ফিলা একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে। অ্যালিসা জিজ্ঞাসা করে, গাড়িটা কার?
ফিলা জানায় এটা তার আঙ্কেল ব্রুনোর। ব্রুনো লোকটা খুব একটা বুদ্ধিমান নয়, অনেকটা বোকা কিসিমের, কিন্তু সে নিজেকে খুব পবিত্র মনে করে এবং তার সতীত্ব নিয়ে তার খুব গর্ব। বুঝতেই পারছেন, এই মুভিতে সতীত্ব বা ভার্জিনিটি নিয়ে সবাই একটু বেশিই অবসেসড। অ্যালিসা তখন জানায় যে তাদের এই যাত্রায় টিন্ডারও তাদের প্রিস্ট হিসেবে সাথে থাকবে, অর্থাৎ টিন্ডারোর প্রিস্ট হওয়ার ইচ্ছাটা পূরণ হতে চলেছে। এদিকে প্যাম্পেনিয়া জেরবিনোর হাত থেকে বাঁচতে এবং তার বিয়ের আগে নিজের সতীত্ব রক্ষা করতে মড বা কনভেন্টে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই ব্লিডিং হার্ট মনেস্ট্রিতে এসেই হাজির হয়, যেখানে আমাদের লরেঞ্জো ছদ্মবেশে লুকিয়ে আছে। কিন্তু প্যাম্পেনিয়া জানে না যে লরেঞ্জো সেখানে আছে। ওদিকে কাউন্ট ডেরজিনস্কি, যাকে প্যাম্পেনিয়ার বিয়ে করার কথা, সেও ইতালিতে এসে পৌঁছায়। কিন্তু সে প্যাম্পেনিয়ার বাবাকে বা জেরবিনোকে কাউকে চেনে না। সে ভুল করে জেরবিনোকে প্যাম্পেনিয়ার বাবা ভেবে বসে। জেরবিনো খুব কর্কশভাবে তাকে শুধরে দেয় এবং বলে, আমি ওর বাবা না, আমি ওর হবু স্বামী। কাউন্ট আর জেরবিনোর মধ্যে একটা কথা কাটাকাটি হয় এবং তারা একে অপরকে হুমকি দেয়। শেষমেশ কাউন্টকে দুর্গ বা ক্যাসেল ছেড়ে যেতে হয়। ক্যাসেল থেকে বেরিয়ে কাউন্ট স্থানীয় এক যাজকের দেখা পায়। যাজক তাকে জানায় যে প্যাম্পেনিয়া তার জন্য কান্ট্রি ভ্যালিতে অপেক্ষা করছে এবং কাউন্টের হাতে প্যাম্পেনিয়ার লেখা সেই চিঠিটা তুলে দেয়। কাউন্ট তখন নতুন আশায় বুক বেঁধে প্যাম্পেনিয়ার খোঁজে রওনা হয়। কিন্তু সে জানে না যে প্যাম্পেনিয়া আসলে ভিলাতে নেই, সে আছে কনভেন্টে। এবার আমরা ফিরে আসি কনভেন্টে। সেখানে লরেঞ্জোর দিনকাল ভালোই কাটছে, আবার একটু বিপজ্জনকও বটে। দুইজন নান লরেঞ্জোর কাছে আসে। তারা দেখেছে যে লরেঞ্জো অন্য নানীদের সাথে কেমন সময় কাটাচ্ছে, তাই তারা আবদার করে যে তাদের দিকেও লরেঞ্জোর একই রকম নজর দিতে হবে। তারা লরেঞ্জোর সামনেই তাদের পোশাক খুলতে শুরু করে। লরেঞ্জো তো মনে মনে খুশিই হয়। সে সানন্দে তাদের আবদার মেটাতে রাজি হয়ে যায়। বুঝতেই পারছেন, বোবা কালা মালি হওয়ার সুবিধা সে পুরোপুরি নিচ্ছে। অন্যদিকে টিন্ডারও বোকা ব্রুনো আর মেয়েদের নিয়ে রওনা দেয়। টিন্ডারও ব্রুনোকে নিয়ে খুব বিরক্ত, কারণ ব্রুনোর পেটে গ্যাস আছে আর সে সারাক্ষণ গাড়িতে বাতাস দূষিত করতে থাকে। ফিলা যথারীতি তার সতীত্ব নিয়ে গর্ব করতেই থাকে। সে তার আরেক বন্ধু ডিউনোর কথা তোলে। ডিউনো খুব ইনোসেন্ট বা নিষ্পাপ, কিন্তু অ্যালেসা লক্ষ্য করেছে যে ডিউনো ইদানিং একটু অদ্ভুত আচরণ করছে। আসলে ডিউনো আর তার বন্ধু মিলে দুই মেয়েকে অনুসরণ করছিল। মেয়েগুলো তাদের ইশারা করে ডাকে। ডিউনো তার বন্ধুকে বলে গিয়ে দেখতে তারা কি চায়। মেয়েগুলো তাদের দুধ আর রুটি খাওয়ার প্রস্তাব দেয় এবং তাদের একটা বার্নের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা একটি গরুকে দেখিয়ে বলে যে এটাই দুধের উৎস। ফিলা বাইরে থেকে বার্নের ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে কৌতূহলী হয়ে ভেতরে উকি দেয়। সে দেখে যে ডিউনো আর তার বন্ধু মেয়েগুলোর সাথে কিছু একটা করছে, কিন্তু সেটা মোটেও গরুর দুধ দোয়ানো নয়। দৃশ্যটা দেখে ফিলা বেশ অবাক হয় এবং হয়তো একটু ধাক্কাও খায় তার ইনোসেন্ট বন্ধুর কাণ্ড দেখে। এরই মাঝে কনভেন্টে প্যাম্পেনিয়া লরেঞ্জোকে দেখতে আসে। লরেঞ্জো তখন বাগানে কাজ করছিল বা কাজ করার ভান করছিল। প্যাম্পেনিয়া তাকে পানি খাওয়াতে চায়, কিন্তু সে ইচ্ছে করেই লরেঞ্জোর মাথায় পানি ঢেলে দেয়। আসলে প্যাম্পেনিয়া তখনও জানে না যে এই মালিটাই তার ভালোবাসার লরেঞ্জো। সে শুধু একজন বোবা মালিকে দেখছে। লরেঞ্জো চুপচাপ সহ্য করে নেয়, কারণ তার তো কথা বলার উপায় নেই। ফাদার টিন্ডারও এখন সে নিজেকে ফাদারই ভাবছে। সে ফিলামেনাকে কিছু উপদেশ দেয়। সে ফিলামেনাকে বুঝায় যে কিস করায় কোনো দোষ নেই। তার এই উপদেশ শুনে ফিলামেনা একটু আশ্বস্ত হয়। টিন্ডারও তারপর সেখান থেকে চলে যায়। পরদিন প্যাম্পেনিয়া আবার লরেঞ্জোর কাছে আসে। এবার তার মনে হয়তো একটু দয়া বা অন্য কোনো অনুভূতি কাজ করছে। সে লরেঞ্জোর চোখ বেঁধে দেয়। তারপর সে লরেঞ্জোর কাছে স্বীকার করে যে সে তাকে নিয়ে স্বপ্ন দেখে। প্যাম্পেনিয়া লরেঞ্জোকে কিস করে এবং তারপর চলে যায়। লরেঞ্জোর জন্য এটা ছিল এক বিশাল পাওয়া, কিন্তু সে তখনও নিজের পরিচয় প্রকাশ করতে পারে না। এদিকে ডিউনো বনে যায় এবং ফিলা তাকে অনুসরণ করে। ডিউনোর মন খারাপ দেখে ফিলা তাকে সান্ত্বনা দেয়। সে ডিউনোকে হালকা করে কিস করে এবং ইঙ্গিত দেয় যে ডিউনো যা চায় সেটাই সে শীঘ্রই পাবে। মানে সে সম্পর্কের কথাই ইঙ্গিত দেয়। সে ডিউনোকে বারবার কিস করতে থাকে। উত্তেজনায় ডিউনো কাঁপতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একদল ডাকাত এখানে এসে হাজির হয়
এবং তাদের দুজনকে বন্দি করে ফেলে। রোমান্সের 12টা বেজে যায় আর কি। সন্ধ্যাবেলা ডাকাত সর্দার মেয়েদের কাছে আসে এবং তার জন্য কাজ করার প্রস্তাব দেয়। ডাকাত সর্দার দেখতে বেশ সুদর্শন ছিল। এলিসা তার দিকে তাকিয়ে মন্তব্য করে যে লোকটার মধ্যে বেশ ইমোশন আছে। এলিসা তখন একটা বুদ্ধি বের করে। সে ডাকাত সর্দারের ঘরে যায় এবং তাকে খুশি করার জন্য নাচতে শুরু করে। কিছুক্ষণ পর সে ফিরে এসে বাকিদের জানায় যে সর্দার খুব বোরিং, সে শুধু নাচই দেখতে চেয়েছে, এর বেশি কিছুই না। তখন মেয়েরা মিলে একটা ফন্দি আঁটে। তাদের উদ্দেশ্য হলো ডাকাতদের কাছ থেকে চাবি চুরি করে পালানো। তারা ডাকাতদেরকে বোকা বানিয়ে তাদের প্যান্ট খুলতে বাধ্য করে। এটা নিয়ে ডাকাতদের নিজেদের মধ্যেই মারামারি আর বিশৃঙ্খলা লেগে যায়। এই সুযোগে মেয়েরা পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের সামনে আবার সেই ডাকাত সর্দার এসে পড়ে। মনে হচ্ছিল তারা আবার ধরা পড়ে যাবে, কিন্তু ঠিক সেই সময় ব্রুনো, যাকে আমরা বোকা ভাবতাম, হিরোর মতো এন্ট্রি নেয় এবং ডাকাত সর্দারকে খতম করে দেয়। ব্রুনোর এই সাহসিকতায় সবাই বেঁচে যায়। গল্পের এই পর্যায়ে আমরা আবারও ফিরে যাই সেই ব্লিডিং হার্ট মনেস্ট্রি বা মঠের ভেতর। প্যাম্পেনিয়া, যে কিনা লরেঞ্জোকে মনে মনে ভালোবাসে, যদিও সে লরেঞ্জোকে চিনতে পারেনি ওই মালির বেশে, বা হয়তো অবচেতন মনেই চিনেছে। তার এখন মঠ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো প্যাম্পেনিয়ার মন কিছুতেই সায় দিচ্ছে না লরেঞ্জোকে এই মঠের ভেতর একা রেখে যেতে। কেন বলেন তো? কারণ সে নিজের চোখেই দেখেছে ওই নানরা লরেঞ্জোর সাথে কেমন আঠার মতো লেগে থাকে। প্যাম্পেনিয়া ভাবে, আমি যদি এখন চলে যাই আর এই হ্যান্ডসাম ছেলেটাকে তৃষ্ণার্ত রানেদের মধ্যে রেখে যাই, তবে তো সর্বনাশ। এরা তো লরেঞ্জোকে ছিঁড়ে খাবে। মেয়েদের জেলাসির একটা ব্যাপার আছে না, প্যাম্পেনিয়ার হয়েছে সেই দশা। সে লরেঞ্জোকে ভালোবাসে। সে চায় না অন্য কোনো মেয়ে লরেঞ্জোর আশেপাশে ঘুরঘুর করুক, বিশেষ করে ওই নানরা, যারা লরেঞ্জোর জামা কাপড় খোলার জন্য সব সময় ব্যস্ত থাকে। তাই প্যাম্পেনিয়া একটা মাস্টার প্ল্যান বা ফন্দি আঁটে। সে মঠের প্রধান বা মাদার সুপেরিয়রের কাছে যায়। গিয়ে খুব সিরিয়াস মুখে একটা ডাহা মিথ্যে কথা বলে বসে। সে বলে, মাদার, আপনি কি জানেন, আমি যখন বাগানে হাঁটছিলাম তখন শুনেছি আপনাদের এই বোবা মালিটা খুব সুন্দর করে গান গাইতে পারে। ওর গলাটা যা সুন্দর না, শুনলেই মন ভরে যায়। ভাবুন একবার কাণ্ডটা। যেই ছেলেটা বোবা আর কালা সেজে আছে, তার ব্যাপারে প্যাম্পেনিয়া বলে দিল সে গান গায়। প্যাম্পেনিয়া আসলে চেয়েছিল এমন একটা পরিস্থিতি তৈরি করতে যেন মাদার সুপেরিয়র লরেঞ্জোর উপর ক্ষেপে যায় বা তাকে পরীক্ষা করতে যায়, আর লরেঞ্জোর এই নাটকটা শেষ হয়। প্যাম্পেনিয়া তার এই চাল চেলে সেখান থেকে বিদায় নেয় আর মনে মনে ভাবে, এবার বাছা ধান যাবে কোথায়। প্যাম্পেনিয়ার কথা শুনে মাদার সুপেরিয়র তো অবাক। তিনি ভাবেন, সে কি, মালি তো বোবা আর কালা, সে গান গাইবে কি করে? তাহলে কি সে আমাদের সাথে প্রতারণা করছে? এই সন্দেহটা তার মনে গেঁথে যায়। তিনি ঠিক করেন যে তিনি নিজেই পরীক্ষা করে দেখবেন ব্যাপারটা আসলে কি। রাত তখন গভীর, সবাই ঘুমে আচ্ছন্ন। মাদার সুপেরিয়র চুপে চুপে লরেঞ্জোর ঘরে যান। লরেঞ্জো তখন বেঘোর ঘুমে ঘুমাচ্ছে। মাদার সুপেরিয়র লরেঞ্জোর কানের কাছে মুখ নিয়ে যান এবং খুব নিচু স্বরে ফিসফিস করে একটা ভয়ঙ্কর কথা বলেন। তিনি বলেন, এই উঠো, কসাই এসেছে তোমার জিভটা কেটে নিয়ে যাওয়ার জন্য। ভাবুন তো, এই গভীর রাতে ঘুমিয়ে আছে, আর হঠাৎ কেউ যদি কানের কাছে এসে বলে তোমার জিভটা কাটতে কসাই এসেছে, আপনার কি অবস্থা হবে? লরেঞ্জো তো ঘুমের ঘোরে ভয়ে একদম ধরপড় করে লাফিয়ে ওঠে। সে ভুলেই যায় যে সে বোবা সাজার অভিনয় করছিল। ভয়ে চিৎকার করে বলে ওঠে, না না, মাফ করবেন, আমি যাচ্ছি, বা এরকমই কিছু একটা বলে ফেলে এবং ক্ষমা চাইতে শুরু করে। ব্যাস, যা হওয়ার তাই হলো। মাদার সুপেরিয়র তো রেগে আগুন। তিনি বুঝতে পারলেন যে এই ছেলে এতদিন ধরে সবাইকে বোকা বানিয়েছে। সে মোটেও বোবা বা কালা নয়। নানরা তাকে দেবদূত ভেবেছিল, আর সে আসলে একটা ভণ্ড। মাদার সুপেরিয়র আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি লরেঞ্জোকে সোজা মঠ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। বেচারা লরেঞ্জো, এত দিনের সাজানো সংসার, মানে ওই আরাম আয়েশের আর নানদের আদর যত্ন, সব এক নিমিষেই শেষ হয়ে গেল শুধু একটা মিথ্যে ভয় আর প্যাম্পেনিয়ার ওই চালের কারণে। এদিকে মঠের বাইরে অন্য এক প্রান্তে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। মনে আছে সেই রাশিয়ান কাউন্ট ডেনজিরস্কির কথা, যে প্যাম্পেনিয়াকে বিয়ে করতে এসেছে?
কিন্তু প্যাম্পেনিয়াকে তো সে চেনেই না। সে তো জেনবিনোর গুন্ডাদের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। পালাতে পালাতে সে বনের মধ্যে এক সুন্দর ঝর্ণার কাছে এসে পৌঁছায়। বেচারা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত আর তৃষ্ণার্ত। সে ঝর্ণার পানি খেতে যায়। পানি খেতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে যায় এক অদ্ভুত দৃশ্যে। সে দেখে ঝর্ণার পানিতে কেউ একজন ভাসছে। ভালো করে তাকিয়ে দেখে, আরে এ তো এক অপরূপ সুন্দরী মেয়ে। আসলে ওটা ছিল অ্যালিসা, প্যাম্পেনিয়ার বান্ধবী। সে কোনোভাবে এই পানিতে এসে সাঁতার কাটছিল। কাউন্ট তো মেয়েটাকে দেখে একদম হাঁ হয়ে যায়। সে এমনিতেই একটু রোমান্টিক আর বোকা টাইপের মানুষ। সে প্রথমে ভাবে ইনি কি কোনো জাদুকর্ণী বা ডাইনি, নাকি কোনো জলপরী। তারপর তার মাথায় একটা বুদ্ধি খেলে। সে ভাবে এত সুন্দরী মেয়ে যখন, ইনি নিশ্চয়ই প্যাম্পেনিয়া, কারণ শুনেছি প্যাম্পেনিয়া বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে। আর আমার সামনে এখন যে আছে সেও তো তাই। কাউন্ট নিজের মনেই একটা সমীকরণ মিলিয়ে ফেলে। সে অ্যালিসাকে উদ্দেশ্য করে নিজের পরিচয় দেয় এবং বলে যে যদি সে প্যাম্পেনিয়া না হয় তবে সেটা একটা অলৌকিক ব্যাপার হবে, কারণ তার রূপের জৌলস তাকে সেটাই প্রমাণ করছে। অ্যালিসা ঝর্ণার পানি থেকে উঠে আসে। সে কাউন্টের এই মুগ্ধতা দেখে বেশ মজাই পায়। আর অ্যালিসা নিজেও একটু চঞ্চল প্রকৃতির মেয়ে, একটু দুষ্টু বলা চলে। সে কাউন্টের ভুল ভাঙায় না, বরং তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয় এবং তারা একে অপরকে কিস করে বসে। ভাবুন কাণ্ড, কাউন্ট খুঁজছে প্যাম্পেনিয়াকে কিন্তু কিস করছে অ্যালেসাকে, আর ভাবছে সে প্যাম্পেনিয়াকেই পেয়েছে। একেই বলে কপালের লেখন। ওদিকে লরেন্জোকে তো মঠ থেকে বের করে দেওয়া হয়েছে। সে মন খারাপ করে মঠের পাশ দিয়ে হাঁটছে। ঠিক সেই সময় প্যাম্পেনিয়াও ওই পথ দিয়েই যাচ্ছিল, কারণ তাকে তো তার নিজের বিয়েতে যেতে হবে। প্যাম্পেনিয়া লরেন্জোকে দেখতে পায়। লরেন্জোকে দেখে সে খুশিই হয়, কারণ তার প্ল্যান সফল হয়েছে। লরেন্জো এখন আর ওই নানদের কবলে নেই। প্যাম্পেনিয়া লরেন্জোকে জানায় যে সে তার বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। লরেন্জো, যে কিনা প্যাম্পেনিয়াকে মনে প্রাণে ভালোবাসে, সে এই কথা শুনে নিশ্চয়ই খুব একটা খুশি হয়নি। কিন্তু সে প্যাম্পেনিয়ার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হয়তো সেই শেষ মুহূর্ত পর্যন্ত প্যাম্পেনিয়ার সাথে থাকতে চায়, বা তার মনে এখনো একটা আশা আছে যে সে এই বিয়েটা আটকাতে পারবে। তাই তারা দুজনে একসাথে যাত্রা শুরু করে। লরেন্জো যখন মঠ থেকে বেরিয়ে গেল, ঠিক তখনই ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, সেখানে এসে হাজির হয় আমাদের সেই টিন্ডারো। টিন্ডারো তো শুরু থেকেই নান আর প্রিস্ট হওয়ার স্বপ্নে বিভোর ছিল। সে মঠের কাছে এসে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং মন্তব্য করে যে এই মঠের ভেতরের নারীদের মধ্যে এক অতুলনীয় আবেগ বা প্যাশন লুকিয়ে আছে। সে তো জানে না এর ভেতরে কি সব কাণ্ড কারখানা চলে। টিন্ডারও মাদার সুপেরিয়রের সাথে দেখা করে। সে ভান করে খুব ভক্তি ভরে ঘোষণা করে যে সে এখানে সেবা করতে এবং প্রার্থনা করতে এসেছে। মাদার সুপেরিয়র তখন লরেন্জোকে হারানোর শোকে বা রাগে ছিলেন। তার তো এখন একজন মালি বা পুরুষ সঙ্গী দরকার। টিন্ডারোকে দেখে তার মনে ধরে যায়। তিনি ভাবেন, যাক, একটা গেছে তো কি হয়েছে, আরেকটা তো এসেছে। মাদার সুপেরিয়র টিন্ডারোর প্রার্থনার কথা শুনে মনে মনে হাসেন। তিনি টিন্ডারোকে আদর করে একটা ঘরের ভেতর নিয়ে যান এবং ইঙ্গিতপূর্ণভাবে বলেন যে তারা এখানে কিছু অস্বাভাবিক বা অন্যরকম কাজ করবে। টিন্ডারো তো এটাই চাইছিল। সে খুশিতে গদগদ হয়ে মাদার সুপেরিয়রের সাথে ভেতরে চলে যায়। লরেঞ্জোর কপাল পুড়ল আর টিন্ডারোর কপাল খুলল। একেই বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এবার আবার আসি লরেঞ্জো আর প্যাম্পেনিয়ার দিকে। তারা দুজনে বনের পথ ধরে যাচ্ছে। পরিবেশটা বেশ রোমান্টিক। লরেঞ্জো আর নিজেকে ধরে রাখতে পারে না। সে প্যাম্পেনিয়ার কাছে তার মনের কথা খুলে বলার চেষ্টা করে। সে বলে, জানো, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। সেই মেয়েটা আমাকে একদিন কিস করেছিল আর আমি তাকে কিছুতেই ভুলতে পারছি না। লরেঞ্জো এখানে সেই মুহূর্তের কথাই বলছে যখন প্যাম্পেনিয়া মঠের ভেতর তাকে চোখ বেঁধে কিস করেছিল। যদিও লরেঞ্জো তখন প্যাম্পেনিয়াকে দেখতে পায়নি, কিন্তু তার স্পর্শ সে ভুলতে পারেনি। প্যাম্পেনিয়া লরেঞ্জোর কথা শুনে বুঝতে পারে লরেঞ্জো আসলে তার কথাই বলছে। সে একটু দুষ্টুমি করে লরেঞ্জোকে অফার দেয়, তাই নাকি? তাহলে আমি কি তোমার স্মৃতিটা একটু তাজা করে দেব? মানে সে আবারও তাকে কিস করতে যায়। তাদের মধ্যে যখন এই মিষ্টি রোমান্স আর প্রেমালাপ চলছে, ঠিক তখনই বুম, ভিলেনের এন্ট্রি। কোত্থেকে যেন উদয় হয় সেই শয়তান জেরবিনো। সে তার দলবল নিয়ে এসে হাজির হয়।
এবং সোজা লরেঞ্জোর ওপর হামলা করে। জেরবিনো লরেঞ্জোকে সহ্যই করতে পারে না। তার উপর প্যাম্পেনিয়ার সাথে তাকে দেখে সে হিংসায় জ্বলে ওঠে। সে লরেঞ্জোকে মেরে ফেলার বা বন্দি করার চেষ্টা করে। পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। লরেঞ্জো হয়তো একাই লড়াই করত, কিন্তু জেরবিনোর সাথে অনেক লোক। প্যাম্পেনিয়া দেখে যে লরেঞ্জোর প্রাণ এখন বিপন্ন। সে বুঝতে পারে যে লরেঞ্জোকে বাঁচাতে হলে তাকে একটা বড় ত্যাগ স্বীকার করতে হবে। প্যাম্পেনিয়া তখন চিৎকার করে ওঠে এবং জেরবিনোকে থামতে বলে। সে জেরবিনোর সামনে একটা শর্ত রাখে। সে ঘোষণা করে, জেরবিনো, তুমি যদি লরেঞ্জোর কোনো ক্ষতি করো তবে আমি তোমাকে জীবনেও বিয়ে করব না, কিন্তু যদি তুমি ওকে ছেড়ে দাও, ওকে যেতে দাও, তবে তোমাকে বিয়ে করতে আমি রাজি আছি। প্যাম্পেনিয়ার ভালোবাসার গভীরতা কতটা! যেই লোকটাকে সে ঘৃণা করে, শুধু নিজের ভালোবাসার মানুষটাকে বাঁচাতে সে ওই লোকটাকেই বিয়ে করতে রাজি হয়ে গেল। এইটা শুনে জেরবিনো তো মহা খুশি। তার তো দুটোই লাভ, প্যাম্পেনিয়াকেও পাওয়া হলো, আবার তার সম্পত্তিও পাওয়া যাবে। লরেঞ্জোকে ছেড়ে দেওয়া তার কাছে খুব একটা বড় ব্যাপার না, কারণ সে জানে পরে লরেঞ্জোকে দেখে নেওয়া যাবে। জেরবিনো প্যাম্পেনিয়ার শর্তে রাজি হয়ে যায় এবং ঘোষণা করে যে খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। লরেঞ্জোকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়, বা বলা ভালো, আলাদা করে দেওয়া হয়। কিন্তু জেরবিনো কি আসলেই তাকে এত সহজে ছেড়ে দেবে? শয়তানের কি আর কথার কোনো ঠিক থাকে? লরেঞ্জোকে জেরবিনোর প্রহরীরা বা গার্ডরা বনের দিকে নিয়ে যায়। প্যাম্পেনিয়াকে নিয়ে যাওয়া হলো ক্যাসেলে বা দুর্গে। লরেঞ্জো গার্ডদের সাথে যেতে যেতে জানতে পারে যে জেরবিনো আসলে তাকে ছেড়ে দেওয়ার নাটক করছে। সে গোপনে গার্ডদের আদেশ দিয়েছে লরেঞ্জোকে জঙ্গলের ভেতর নিয়ে মেরে ফেলার জন্য। এটা শুনে লরেঞ্জোর রক্ত গরম হয়ে যায়। সে বুঝতে পারে যে এখন আর ভালো মানুষই করে লাভ নেই, তাকে এখন অ্যাকশনে নামতে হবে। লরেঞ্জো যদিও প্রথমে একটু ভয়ে ছিল, কিন্তু যখনই সে শুনল তাকে মেরে ফেলা হবে, তার ভেতরের যোদ্ধা জেগে উঠল। সে সুযোগ বুঝে দুই গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে। লরেঞ্জো কিন্তু শুধু ছবিই আঁকে না, সে মারপিটেও কম যায় না। সে একাই ওই দুর্গের সব গার্ডদের খতম করে দেয়। নিজেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে লরেঞ্জো এখন মুক্ত, কিন্তু তার গন্তব্য একটাই, প্যাম্পেনিয়াকে উদ্ধার করা। এদিকে টিন্ডারো, যে কিনা এখন মঠ ছেড়ে প্যাম্পেনিয়ার বিয়ের অনুষ্ঠানের ডাক পেয়েছে, কারণ অ্যালেসা আগেই বলেছিল টিন্ডারো তাদের প্রিস্ট হবে। সে ক্যাসেলে এসে পৌঁছায়। প্যাম্পেনিয়া টিন্ডারোকে দেখে একটু আশার আলো পায়। সে গোপনে টিন্ডারোকে অনুরোধ করে, ফাদার, আপনি দয়া করে বিয়ের অনুষ্ঠানটা যত পারেন দেরি করান, সময় নষ্ট করুন। প্যাম্পেনিয়া আশা করেছে যে এই সময়ের মধ্যে লরেঞ্জো বা কাউন্ট কেউ একজন এসে তাকে বাঁচাবে। টিন্ডারও রাজি হয়ে যায়, কারণ সে প্যাম্পেনিয়াকে সাহায্য করতে চায়। বনের মধ্যে গার্ডদের মেরে লরেঞ্জো যখন এগোচ্ছে, তখন তার সাথে কাউন্টের দেখা হয়ে যায়। কাউন্টও প্যাম্পেনিয়াকে, আসলে সে যাকে প্যাম্পেনিয়া ভাবছে, তাকে পাওয়ার জন্য ক্যাসেলে বা বিয়ের আসরের দিকে যাচ্ছে। দুজনের গন্তব্যই এক, কিন্তু উদ্দেশ্য ভিন্ন হতে পারে। তবে আপাতত তাদের শত্রু একজনই, জেরবিনো। ক্যাসেলে বিয়ের আয়োজন চলছে পুরোদমে। জেরবিনোর আর তর সইছে না, সে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চায়। কিন্তু আমাদের টিন্ডারও তার কথা মতো কাজ শুরু করে দিয়েছে। সে বিয়ের প্রস্তুতি বা আচার অনুষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবেই লম্বা করতে থাকে। সে অতিথিদের ওয়াইন বা মদ পরিবেশন করার সময় খুব ধীরে ধীরে ঢালতে থাকে, যেন অনন্তকাল ধরেই ঢালছে। সে নানা রকম বাহানা করে সময় পার করতে থাকে। জেরবিনো এটা দেখে বিরক্ত হতে থাকে, কিন্তু সবার সামনে তো আর প্রিস্টের গায়ে হাত তোলা যায় না। টিন্ডারোর এই কমেডি আর টেনশন মিশানো অভিনয় চলতে থাকে। গল্পের এই মুহূর্তে উত্তেজনা চরমে। একদিকে প্যাম্পেনিয়া বিয়ের মণ্ডপে বসে সময় গুনছে। টিন্ডারও প্রাণপণ চেষ্টা করছে দেরি করানোর। অন্যদিকে লরেঞ্জো আর কাউন্ট ঝড়ের গতিতে এগিয়ে আসছে ক্যাসেলের দিকে। জেরবিনো অধৈর্য হয়ে উঠেছে। তার মনে সন্দেহ জাগছে, এরপর কি হবে? লরেঞ্জো কি সময় মতো পৌঁছাতে পারবে, নাকি টিন্ডারো সব চালাকি ধরে ফেলে জেরবিনো জোর করে বিয়েটা সেরে ফেলবে? আর কাউন্ট যখন দেখবে আসল প্যাম্পেনিয়াকে, তখন তার কি প্রতিক্রিয়া হবে? সবকিছুই এখন একটা সময়ের উপর নির্ভর করছে। টিন্ডারো বিয়ের আসরে দাঁড়িয়ে জেরবিনোর মাথা খারাপ করে দিচ্ছে। ক্যাসেলের বিশাল হলে বিয়ের আয়োজন। অতিথিরা সবাই অধীর আগ্রহে বসে আছে। জেরবিনো বরের সাজে তৈরি,
কিন্তু তার ভেতরে চলছে আগ্নেয়গিরির মতো রাগ। সে চাইছে এখনই, এই মুহূর্তে বিয়ের কাজটা শেষ করতে। কিন্তু আমাদের টিন্ডারও, যে এখন নকল প্রিস্ট সেজে আছে, সে এক অদ্ভুত খেলা খেলছে। সে ওয়াইন বা মদের বোতল হাতে নিয়ে অতিথিদের গ্লাসে ঢালছে, কিন্তু ঢালছে তো ঢালছেই না, ফোঁটায় ফোঁটায়, ইঞ্চিতে ইঞ্চিতে সে গ্লাস পূর্ণ করছে। তার এই ধীর গতির কাজ দেখে মনে হচ্ছে যেন অনন্তকাল পার হয়ে যাবে এক গ্লাস ওয়াইন ঢালতে। জেরবিনো এটা দেখে রাগে ফুঁসছে। সে বুঝতে পারছে টিন্ডারো ইচ্ছে করেই দেরি করছে। জেরবিনো আর সহ্য করতে না পেরে টিন্ডারোকে হুমকি দিয়ে বসে। সে হয়তো ভাবছিল হুমকি দিলে টিন্ডারো ভয় পেয়ে কাজ তাড়াতাড়ি করবে, কিন্তু টিন্ডারো তখন এক মক্ষম চাল চালে। সে হঠাৎ করেই এমন এক ঘোষণা দিল যা শুনে জেরবিনো তো বটেই, উপস্থিত সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। টিন্ডারো ঘোষণা করল, তোমাদের তো ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। আসলে টিন্ডারো চাইছে কথার মার প্যাচে ফেলে এবং আরো কিছুটা সময় আদায় করতে। জেরবিনো যখন এই কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে, তখনই বুম, ক্যাসেলের দরজায় এক বিশাল শোরগোল। কাউন্ট ডেরজিনস্কি, সেই রাশিয়ান হিরো, ঝড়ের বেগে এসে প্রবেশ করে। এসে কোনো কথা না বলে সোজা জেরবিনোকে লক্ষ্য করে গুলি চালায়। বিয়ের আসর মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রতে পরিণত হয়। অতিথিরা ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। জেরবিনোর কোনো মতে প্রাণ বেঁচে যায়, কিন্তু সে বুঝতে পারে তার খেলা শেষ হতে চলেছে। ঠিক সেই বিশৃঙ্খলার মধ্যেই আমাদের আসল হিরো লরেনজো এন্ট্রি নেয়। সে সোজা প্যাম্পেনিয়ার কাছে ছুটে যায় এবং তাকে জাপটে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। লরেনজোর লক্ষ্য একটাই, প্যাম্পেনিয়াকে নিরাপদে রাখা। শুরু হয় এক তুমুল লড়াই। একদিকে কাউন্ট, অন্যদিকে জেরবিনো। কাউন্ট জেরবিনোকে আক্রমণ করে। তাদের মধ্যে যখন মারামারি চলছে, তখন লরেনজো প্যাম্পেনিয়াকে নিরাপদ জায়গায় রেখে আবারও ফিরে আসে লড়াইয়ে যোগ দিতে। সে কাউন্ট আর জেরবিনোর মাঝখানে এসে দাঁড়ায়। এখানে একটা অদ্ভুত এবং হাস্যকর পরিস্থিতি তৈরি হয়। কাউন্ট, যে কিনা লরেনজোকে বন্ধু ভাবত, সে হঠাৎ লরেনজোকে সতর্ক করে দেয়। কাউন্ট বলে, শোনো, আমি যদি এখানে জেরবিনোকে মেরে ফেলি, তবে আমাকে তোমাকেও মেরে ফেলতে হবে। কি অদ্ভুত যুক্তি, তাই না? আসলে কাউন্ট মনে করছে প্যাম্পেনিয়াকে পাওয়ার অধিকার একমাত্র তার, এবং জেরবিনোকে মারার সম্মানটাও তার একার চাই। সে লরেনজোকে প্রতিযোগী ভাবছে। এই জীবন মরণ সমস্যার সমাধান তারা কিভাবে করে জানেন? মারামারি করে না, তর্ক করে না, তারা টস করে সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভিলেন দাঁড়িয়ে আছে, তাকে মারার জন্য দুই হিরো পকেট থেকে কয়েন বের করে টস করছে যে ভিলেনের সাথে লড়াই করার সুযোগ কে পাবে। কমেডির চূড়ান্ত পর্যায়ে আর কি। ভাগ্যের চাকা লরেনজোর দিকে ঘুরে। টসে লরেনজো জিতে যায়, অর্থাৎ জেরবিনোকে পেটানোর অফিসিয়াল অনুমতি পায় লরেনজো। লরেনজো এবার ধীর পায়ে জেরবিনোর দিকে এগিয়ে যায়। জেরবিনো তখন ক্যাসেলের পেছনে একটা কুয়ার কাছে দাঁড়িয়েছিল। লরেনজো আর জেরবিনোর মধ্যে লড়াই শুরু হয়। জেরবিনো প্রাণপণ চেষ্টা করে লরেনজোকে আঘাত করতে, কিন্তু লরেনজো তখন রাগ আর ভালোবাসার শক্তিতে বলীয়ান। সে জেরবিনোকে ঠেলতে ঠেলতে একদম কুয়ার কিনারায় নিয়ে যায়। কুয়াটা ছিল বেশ গভীর। লরেনজো জেরবিনোকে একটা শেষ সুযোগ বা চয়েস দেয়। সে বলে, তুমি যদি নিজে থেকে এই কুয়ায় ঝাঁপ দাও, তবে হয়তো বেঁচে যেতেও পারো, কিন্তু আমার হাতে মার খেলে বাঁচার আর কোনো আশা নেই। জেরবিনো, যে স্বভাবগতভাবেই শয়তান আর অহংকারী, সে লরেনজোর এই দয়া বা প্রস্তাব ঘৃণায় ভরে প্রত্যাখ্যান করে। উল্টে সে লরেনজোকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর এটাই ছিল তার জীবনের শেষ ভুল। লরেনজো সরে যায় এবং জেরবিনো নিজেই গতির তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে গভীর অন্ধকার কুয়ার ভেতর পড়ে যায়। তার পাপের সমাপ্তি ঘটে সেখানেই। জেরবিনোর পতনের সাথে সাথেই গল্পের প্রধান ভিলেনের অধ্যায় শেষ হয়। কাউন্ট লরেনজোর এই বীরত্ব দেখে মুগ্ধ হয়। সে লরেনজোর প্রশংসাও করে, কিন্তু পর মুহূর্তেই কাউন্টের মনে শয়তান বা ঈর্ষা জেগে ওঠে। লরেনজো যখন কুয়ার পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তখন কাউন্ট লরেনজোকে ধাক্কা দিয়ে কুয়ার ভেতরে ফেলে দেওয়ার উপক্রম করে। ভাবুন একবার, যেই লোকটা একটু আগেই প্রশংসা করছিল, সে এখন খুনি হতে চাইছে। আসলে প্যাম্পেনিয়াকে পাওয়ার লোভটা কাউন্টকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য লরেনজোকে বাঁচিয়ে দেয়। সে তাকে আর ধাক্কা দেয় না। ঠিক সেই সময় প্যাম্পেনিয়া দৌড়ে আসে। প্যাম্পেনিয়াকে দেখে কাউন্ট আর দেরি না করে
সে হাঁটু গেড়ে বা খুব নাটকীয়ভাবে প্যাম্পিনিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কাউন্ট তখন ভাবছে এই মেয়েটি সেই মেয়ে যাকে সে ঝর্ণায় দেখেছিল এবং কিস করেছিল। কিন্তু তখনই ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। কোত্থেকে যেন এলিসা এসে উদয় হয়। মনে আছে এলিসার কথা? সেই যে ঝর্ণার পানিতে ভাসছিল। এলেসাকে দেখা মাত্রই কাউন্টের চোখ ছানা বড়া হয়ে যায়। সে এলেসার দিকে তাকায়, এরপর প্যাম্পেনিয়ার দিকে তাকায়। সে বুঝতে পারে এতক্ষণ সে বিশাল ভুল করছিল। সে যাকে প্যাম্পেনিয়া ভেবে ভালোবেসেছিল সে আসলে প্যাম্পেনিয়া নয়, সে হলো এলেসা। কাউন্ট বুঝতে পারে তার মন আসলে এলেসার কাছেই পড়ে আছে। কাউন্টের এই ভুল ভাঙার দৃশ্যটা ছিল দেখার মতো। সে প্যাম্পেনিয়ার আশা ছেড়ে দেয় আর তার আসল ভালোবাসা এলেসার দিকে এগিয়ে যায়। এই সুযোগে প্যাম্পেনিয়া কি করে? সে সোজা ছুটে যায় লরেঞ্জোর কাছে। এতদিন ধরে সে লরেঞ্জোকে নিয়ে দ্বিধায় ছিল, কিন্তু এখন সব পরিষ্কার। প্যাম্পেনিয়া লরেঞ্জোকে জড়িয়ে ধরে এবং কিস করে। আর ঠিক কিস করার মুহূর্তেই লরেঞ্জো বুঝতে পারে, আরে এই তো সেই মেয়ে, মঠের ভেতর যে মেয়েটা আমাকে চোখ বন্ধ করে কিস করেছিল, সে অন্য কেউ না, সে আমার প্যাম্পেনিয়াই ছিল। এতদিন ধরে সে যে অজানা মেয়েটির প্রেমে পাগল ছিল সে আসলে তার চোখের সামনেই ছিল। দুই প্রেমিকের এই মিলনের দৃশ্যটা ছিল অত্যন্ত মধুর। লরেঞ্জো তার হারানো প্রেম ফিরে পায় আর প্যাম্পেনিয়া পায় তার স্বপ্নের নায়ককে। তারপর আর কি? ভিলেন শেষ, ভুল বোঝাবুঝি শেষ, ক্যাসেল জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। শুরু হয় এক বিশাল বিয়ের উৎসব। তবে এটা শুধু এক জোড়ার বিয়ে নয়, এ যেন এক কিস করার উৎসব পড়েছে। লরেঞ্জো, প্যাম্পেনিয়া, কাউন্ট আর এলেসা সবাই সবার সঙ্গীকে কিস করতে উঠে পড়ে লাগে। পরে পরিবেশটা ভালোবাসায় ভরে ওঠে। কিন্তু আমাদের টিন্ডারোর কি হলো? সে কি করবে? টিন্ডারও দেখে যে এখানে আর তার কোনো কাজ নেই। সে তার পথ বেছে নেয়। সে ঘোষণা করে যে সে আবারও সেই মঠে বা মনেস্ট্রিতেই ফিরে যাবে। কেন জানেন? কারণ সে বলছে সেখানে তার জন্য এক অ্যাঞ্জেল বা দেবদূত অপেক্ষা করছে। আসলে সে ওই মঠের নানদের বা বিশেষ করে সেই নানের কথা বলছে যার সাথে সে একটু আগেই সময় কাটিয়ে এসেছে এবং যার উপর সে তার আঁকার ছবির ছাপ রেখে এসেছে। টেন্ডারও বুঝতে পেরেছে যে বাইরের দুনিয়ার চেয়ে ওই মঠের ভেতরের রঙিন জীবনটাই তার জন্য বেশি উপযুক্ত। তাই সে হাসি মুখে সেই পুরানো ঠিকানায় সেই নানের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের এই অদ্ভুত গল্প। চোর থেকে শিল্পী আর শিল্পী থেকে প্রিস্ট হওয়া টিন্ডারও, বোবা সেজে মঠ কাঁপানো লরেঞ্জো আর ভুল করে প্রেমে পড়া কাউন্ট, সবার গল্পেরই একটা না একটা হিল্লে হলো। কেমন লাগলো আজকের মুভিটা? সত্যি করে বলেন তো, টস করে ভিলেনকে মারার আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে? এটা কি কোনোদিনও আপনার মাথায় আসতো? আর টিন্ডারের কথা কি বলবো? লোকটা শেষমেশ সেই মঠেই ফিরে গেল। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। না না, টিন্ডারের ক্ষেত্রে হবে যেখানে নানের ভিড় সেখানেই টিন্ডারের নীড়। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা খুব মজা পেয়েছেন। গল্পটা যেমন ছিল পেঁচানো, চেষ্টা তেমনই মিষ্টি। আজকের গল্পটা এখানেই শেষ করছি। ফিরে আসব অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন। হ্যাঁ, সাবধানে থাকুন, কারণ কে জানে কোথায় কোন জেরবিনো বা টিন্ডারও লুকিয়ে আছে।